তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম নিয়ে কথা বলে। যেই ঘটনাটাই হয়েছে, আমি একজন জেলার যেহেতু দায়িত্বে আমাকে দিয়েছে দায়িত্ব দল, তাই আমি ওইখানে আমার ওই ব্যাপারে আমি অবগত। দল খতিয়ে দেখছে, দৃষ্টান্তমূলক যেই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত দল থেকে সেটা। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। আমি সারা জীবন লড়ে এসেছি। সত্যি মানুষ কতটা স্বার্থপর আর কতটা ক্ষমতালোভী হলে এই রকম কিছু বয়ান দিতে পারে। যখন সেই কলকাতা কসবা ল কলেজের মেয়েটি পুলিশের কাছে গিয়ে তার জবানবন্দি দেয় এবং থানায় ডায়েরি করে, তারপর থেকে একের পর এক তৃণমূল নেতাদের মুখে অনেক কথা শোনা গেছে যে ও ওখানে কি করতে গেছিল। কলকাতার আরজিকর ঘটনার সাথে এই ঘটনার মিল খোঁজা হচ্ছে। তখনও পর্যন্ত আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি খুব দয়াশীল মানুষ, তার রাজ্যে একটা এইরকম গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত চুপচাপ হয়ে আছেন। আসলে জগন্নাথকে নিয়ে খেলাটা তার এখনো শেষ হয়নি, বা জগন্নাথকে নিয়ে তিনি এই যে ধর্ম নিয়ে খেলাতে তিনি এতটাই মজে গেছিলেন যে তিনি বর্তমানে ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই তিনি আর 4 দিন ধরে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই। তো এই মুখ্যমন্ত্রীর এই যে দ্বিচারিতা আর মুখ্যমন্ত্রীর যত চেলা চামুন্ডেরা আছে, তারা এই যে ঘটনাটাকে নিয়ে কতটা পরিমাণে কদর্য রাজনীতি করতে পারে, আজকে সেটা নিয়ে আলোচনা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শরীরটা একটু অসুস্থ থাকার কারণে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। আশা করি তোমাদের মনে আছে যে 2012 সালে কামদুনি 22 বছরের একজন সাবালিকাকে এইরকমভাবে অত্যাচার করে খুন করা হয়েছিল। তখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে গিয়েও রাজনীতি করেছিলেন, বলেছিলেন দোষীদের শাস্তি হবে। তখনও পর্যন্ত 6 জন অ্যারেস্ট হয়েছিল এবং দোষীরা প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যায়। সেটাও আবার মুখ্যমন্ত্রীর প্ররোচনায়। সেই ঘটনাটাকে মুখ্যমন্ত্রী তিনি ছোট ঘটনা আখ্যা দিয়েছিলেন। তোমাদের মনে আছে কিনা জানি না, তিনি বলেছিলেন যে এইরকম ছোটোখাটো ঘটনা নিয়ে রাজনীতি করলে হবে না। অথচ তিনি হাথরসের ঘটনা নিয়ে অনেক রাজনীতি করেছেন, উনি মহারাষ্ট্রের ঘটনা নিয়ে অনেক রাজনীতি করেছেন, উনি আরজিকর ঘটনা যেটা পশ্চিমবঙ্গের ভেতরে ঘটেছিল সেটা নিয়েও তিনি প্রচুর পরিমাণে রাজনীতি করেছেন এবং তার বাবা মাকে টাকারও অফার পর্যন্ত দিয়েছিলেন যে মুখ বন্ধ রাখার জন্য। আজকে আমাদের পশ্চিমবঙ্গে এই রকম ঘটনা নিয়ে যখন সারা দেশে প্রতিবাদ হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী দোষীদেরকে শাস্তি দেওয়ার বদলে তিনি টাকা দিয়ে যিনি নির্যাতিতা তার মা বাবার মুখ বন্ধ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন, যে চেষ্টাগুলো তার বিফলে যাচ্ছে। এবং তিনি এই সব কিছুর ভেতরে বিরোধী দলের চক্রান্ত দেখতে পান। একটা মা তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে, তারা বিরোধী দলের কথায় উঠবে বসবে? আপনি পারতেন আপনার বাড়িতে যদি কেউ মারা যায় কোনো কারণে, বা আপনার বাড়ির সাথে যদি এরকম হয়, আপনার মাথায় রাজনীতি ঢুকবে? তো এতটা অশালীন আপনি কি করে হতে পারেন? তো আপনার আজকে এটা নিয়ে মুখোশ খুলবো। সবটাই আজকে ব্যবসায়িক সাপেক্ষে, নো ডাউট। ব্যবসায় কোনটা ভালো হবে সেটা দেখাতে গিয়ে, আবার ব্যবসা কি করে বেড়ে উঠবে সেটা দেখাতে গিয়ে অনেক সময় কেউ সংবাদটাকে অতিরঞ্জিত করে ফেলেন। 2013 সালে একটা ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী তিনি স্টেজে উঠে আমাদের তৎকালীন যত মিডিয়া চ্যানেল ছিল প্রত্যেকটা চ্যানেলকে তিনি আক্রমণ করেছিলেন এবং বলেছিলেন মিডিয়ারা নাকি ব্যবসার জন্য প্রত্যেকটা ধর্ষণকে বড় ঘটনা করে দেখাচ্ছে। আসলে সেগুলো ছোট ঘটনা, একবার ঘটেছে সেটাকে তারা 10 বার ধরে দেখাচ্ছে। তো মুখ্যমন্ত্রী এখানটায় বলতে চাইছেন যে পুরো পশ্চিমবঙ্গে যেখানে যত খারাপ এবং কুৎসিত বিভৎস ঘটনা ঘটুক, মিডিয়া কিন্তু দেখাবে না। মিডিয়া সরকারের ভালোগুলোই দেখাবে, কিন্তু খারাপগুলোকে তুলে ধরবে না। বা মায়েরি আজব যুক্তি মুখ্যমন্ত্রীর। এইরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পেয়ে খুব ধন্য। আচ্ছা, हमको सिखा रिया है। আর কথায় কথায় কয়েকটা ওয়ার্ড যেটা আমার একটুও ভালো লাগে না। আমি একটু পজিটিভ সাইড অলওয়েজ চিন্তা করি। মুখ্যমন্ত্রী যেটা শুনতে ভালো লাগে না, মুখ্যমন্ত্রী যেটা পছন্দ করেন না, খবরের চ্যানেলগুলোর উচিত সেগুলোকে প্রচার না করা। কারণ আমাদের মুখ্যমন্ত্রী খুব সেন্সিটিভ মানুষ, তিনি একটু কিছু হলেই তিনি পুরো মনে নিয়ে নেন। তো তাই তার মনকে আঘাত করতে পশ্চিমবঙ্গবাসী চায় না, কারণ পশ্চিমবঙ্গবাসীকে তিনি ভাতা দিয়ে পুষে রেখেছেন এবং নিউজ চ্যানেলগুলোকে তিনি তার পায়ের জুতো বানিয়ে রেখে দিয়েছেন। আমাদের সংবিধানের 3টা স্তম্ভের মধ্যে নিউজ চ্যানেলগুলো হচ্ছে একটা স্তম্ভ। তো একজন মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যদি সেই স্তম্ভটাকে বারবার আঘাত করেন, সংবাদ মাধ্যমের কোনো ইজ্জত ওখানে থাকবে কি? আজকে তুমি বলছো বিজেপির গদি মিডিয়া, একসময় তো তোমারই গদি মিডিয়া ছিল সংবাদ মাধ্যমগুলো, হঠাৎ করে কেন পাল্টি খেলো? তুমি বলো। কারণ তোমার এই যে অরাজকতা, তোমার এই যে রাজনীতির খেলা, এসবের জন্যই সংবাদ মাধ্যমগুলো সব সরে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি নেগেটিভ দিকটা চিন্তা করি না, কারণ নেগেটিভ কথা যারা বলেন, নেগেটিভ কুৎসা যারা রটান, তাদের একটা জিনিস আমি বলি যে আমাদের ছোট ভাই বোনেরা এসব দেখে তারা ডিপ্রেশনে ভোগে। যেমন করে নেতাজি ইন্ডোরে
তিনি শিক্ষকদের নিয়ে গিয়ে অনেক কিছু ভাঁওতাবাজি বুঝিয়েছিলেন যে আমি এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো। সেই রকমভাবে 2013 সালে তিনি এই যে একটা যে খারাপ লজ্জাজনক ঘটনা ঘটেছিল সেটা নাকি তিনি 15 দিনে চার্জশিট দিয়ে দেবেন বলেছিলেন, কিন্তু তারপর থেকে কেটে গেছে বহু বছর। তিনি চার্জশিট তো দূরের থাক, যে কেসটা থেকে দোষীদের বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করেছিলেন। সেটাও এখনকার আমি যে এখন বলছি এই কথাগুলো যদি কোনো তৃণমূল নেতার হাতে যায়, তারা অনেক রকমভাবে প্রতিবাদ জানাবে, আমার বিরুদ্ধে হয়তো ব্যবস্থাও নিতে পারে। তো তাতে আমার কিছু যায় আসে না। আমি পশ্চিমবঙ্গবাসীর জন্য খুশি যা শাস্তি দেবে সেটা মাথা পেতে নিতে রাজি আছি। 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে, মানে জেলে থাকাকালীনই, এই লকআপে থাকাকালীনই। আর হচ্ছে বিশেষ ব্যবস্থা, যেটা ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা চেষ্টা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয়। তোমরা ভালো করে জানো কামদুনিবাসী কতটা পরিমাণে আন্দোলন করে সারাদিন না খেয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ জানিয়ে নির্যাতিতা যে হয়েছিল, তাকে যে নির্যাতন করেছিল সেই দোষীদের তারা শাস্তি এনে দিয়েছিল। কিন্তু এই শাস্তিটা আইন দেয়নি, এই শাস্তিটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কারণ তিনি বলছেন যে 27 দিনে যাবজ্জীবন করে দিয়েছি। তিনি কিন্তু সবকিছুই করে দেন। তিনি বাড়ি থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, স্বাধীনতা সংগ্রামীদের যে সংগ্রাম, তাদেরকে অস্ত্র সরবরাহ শুরু করে, তারপরে পশ্চিমবঙ্গে বোমার যে মশলা সেগুলো থেকে শুরু করে পশ্চিমবঙ্গবাসীকে তিনি সবকিছুই করে দেন। তো আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল না থাকলে পশ্চিমবঙ্গের অস্তিত্বটাই হয়তো বিলীন হয়ে যেত। পশ্চিমবঙ্গবাসীকে মুখ্যমন্ত্রী তিনি অনেক কিছুই উপহার দিয়েছেন। তামান্নার জীবন কেড়ে নেওয়া উপহার, অভয়ার তার সাথে যে পৈশাচিক একটা ঘটনা ঘটেছিল সেটাও তিনি উপহার দিয়েছেন। তিনি কি দেননি? তিনি পশ্চিমবঙ্গকে যা দিয়েছেন সেটা তিনি মরে যাওয়ার পরে মানুষ থুতু ফেলে শোধ করে দেবে। আমরা দেখিয়েছি আমাদের একটা বোনের উপর অত্যাচার হয়েছিল, আমরা 27 দিনে যাবজ্জীবন করে দিয়েছি। এই বারাসাতের কেসও 25 দিনে করে দেবো। মৃত্যুদণ্ড চাই বা ফাঁসি দণ্ড চাই, যা ইচ্ছে, রাজনীতি করা বন্ধ করে দেবো। বারাসাতের ঘটনা একটা হয়েছিল, খুবই লজ্জাজনক এবং ধিক্কারজনক ঘটনা। তার আগে হয়েছিল কামদুনির ঘটনা। তো তখন তিনি বলেছিলেন যে তিনি নাকি 27 দিনে যাবজ্জীবন করে দিয়েছেন এবং বারাসাতে তিনি 1 মাসের ভেতরে সবকিছুই করে দেবেন। দেশে আইন কানুন যেগুলো আছে সেগুলো চুলোয় যাক, মুখ্যমন্ত্রী যেটা বলবেন আদালত কিন্তু সেটাই করবে। এর থেকে প্রমাণিত হয় আদালত হয়তো মুখ্যমন্ত্রীর কথাই চলে। আগেও তিনি যেরকম পাগল ছিলেন, বর্তমানে তার বয়স বাড়ার সাথে সাথে তিনি পুরো বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। তার এই উন্মাদনা পশ্চিমবঙ্গবাসীকে যে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গবাসী এখন বুঝতেই পারছে না। কসবা ল কলেজের ঘটনায় যখন সারা দেশ লজ্জিত এবং শঙ্কিত হয়ে আছে তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, এবং পশ্চিমবঙ্গবাসী তো প্রত্যেকটা মেয়েকে এখন ঘর থেকে বেরোতে দেবে কিনা, কলেজে পাঠাবে কিনা সেটা নিয়ে ভাবছে, তখন আমাদের মুখ্যমন্ত্রীর কিছু চ্যাংড়া ছেলেরা আছে যারা অনেক ভাষণ দিচ্ছে, বলছে এটাকে আরজিকর ঘটনার সাথে মেশাবেন না। তো পশ্চিমবঙ্গে তৃণমূলের যুব সম্পাদক ছিলেন আমাদের দেবাংশু ভট্টাচার্য বাবু, এবং পরে তিনি আইটি সেলের প্রধান হয়েছেন। তো তার পদোন্নতি হয়েছে। তো তিনি কি বলছেন আমরা একটু শুনতে চাই। কসবাকে আরজিকর বানানোর সম্পূর্ণ প্রসেস রেডি করে ফেলেছে কিছু সংবাদ মাধ্যম, বিশেষ করে রিপাবলিক বাংলার মতো একটা সর্বদালাল চ্যানেল আছে যেটা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস, তারা এখন পুলিশের এফআইআর নিয়ে বলতে শুরু করেছে। আর তৃণমূলের ছাত্রীদের উদ্দেশ্যে আমরা একটা কথা জানতে চাই যে এই যে কসবা ল কলেজ সেটা কি তৃণমূলের পার্টি অফিস ছিল? এবং মনোজিৎ মিশ্র যে এই কেসের প্রধান অভিযুক্ত, সে তার নামে বিভিন্ন রকমের পুলিশ কেস রয়েছে। পুলিশকে পেটানো থেকে শুরু করে, পুলিশকে জুতো মারা থেকে শুরু করে, বোম মারা থেকে শুরু করে, সাধারণ জনগণের উপরে এরকম বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে। কিন্তু ইনাদের যিনি বিধায়ক আছেন তিনার আশীর্বাদে তিনি আবার সেই কলেজেই কাজ পেয়েছেন একজন অস্থায়ী কর্মী। দেবাংশুর মতো ছেলেপুলেরা এরা কিন্তু একদিন এদের শ্মশানে যাওয়ার সময় হলেও এরা দিদি করতে ছাড়বে না। তার কারণ দিদি এদেরকে পুষে রেখেছে। এরা হচ্ছে কুকুরের জাত। যেরকম কুকুরের লেজটা সবসময় বাঁকানো থাকে, তো সেই রকমভাবেই দেবাংশুর লেজটাও হয়তো বাঁকা বা ওর ঘাটটা বাঁকা। দেবাংশু এখানটায় একটা কথা বলতে ভুলে গেল, যখন একজন উকিল হয়ে গেছিল তখন তারপরেও তাকে কলেজে অস্থায়ী কর্মী রূপে কাজ দেওয়ার কি দরকার ছিল? আর কি কোনো নেতামন্ত্রী নেই বা আর কি কোনো ছাত্ররা নেই যারা এই কাজের উপযুক্ত? একমাত্র মনোজিৎ পশ্চিমবঙ্গের মধ্যে ওই কাজটাতে উপযুক্ত। তোমরা সেগুলোর কেন কথা আনছো না? তোমরা শুধুমাত্র একটাই কথা আনছো যে বিজেপি দালাল চ্যানেল রিপাবলিক বাংলা সে নাকি বিজেপির হয়ে কথা বলছে। তো এফআইআর কপির লাস্ট পেজে কেন যাবো? প্রথম পেজ থেকে তাদের নাম নেওয়া উচিত ছিল। তোমরা তো চিটিংবাজির ব্যবসা সবসময় করতে থাকো, এখানেও তোমরা চিটিংবাজি করছো। এখানটায়ও তোমরা তার বিচার হতে দেবে না বা তোমরা তাদের বেল করিয়ে দেবে। কারণ তোমাদের যে ধরে বাঁধা উকিল আছে, সে উকিল তো বলছে তার গালে নাকি না তার গলায় কোথায় লাভ বাইট ছিল। তো সে উকিল কোথা থেকে দেখলো তার লাভ বাইট? সে কোথা থেকে খবর পেলো এইরকম ঘটনার? তো এইরকম বিভিন্ন রকমের যে তোমাদের যে তত্ত্বগুলো উঠে আসছে সব ক্ষেত্রেই তো তোমরা মেয়েদেরই দোষ দাও। মেয়েটা প্রেগনেন্ট ছিল, তার লাভ অ্যাফেয়ার ছিল, তোমাদের মুখ্যমন্ত্রী বলেছিল। এইরকম লজ্জাজনক ধিক্কারজনক ঘটনা এইরকম কিছু বেজন্মা থাকার কারণে আরও বেশি প্রশ্রয় পাচ্ছে। সে বলতে পারতো যে এই যে নির্যাতিতার যে নির্যাতন করেছে তার ফাঁসি চাই, এটা না বলে এ বলছে কি যে এফআইআর কপি এটা ওটা সেটা বহু রকমের কথা বলছে। এদের জন্ম দেওয়াটাও এদের বাবা মার একটা লজ্জার ব্যাপার। না কাজটা ঠিক হয়নি যে পুলিশের এফআইআর এর পেছনে নাকি বিরাট ষড়যন্ত্র। কারণ পুলিশ কেন এফআইআর এ অভিযুক্তদের শুধু নামের প্রথম অক্ষর মেনশন করেছে, পুরোটা মেনশন করেনি। ওই সমস্ত ছাগলগুলোর উদ্দেশ্যে বলতে চাই, চ্যানেলগুলো যারা চালায় তাদের উদ্দেশ্যে, যারা মোটিভেটেড স্টোরি করতে চায় তাদের উদ্দেশ্যে, যে ওই নির্দিষ্ট এফআইআর কপির একটা পাতা আপনারা কেন দেখাচ্ছেন? আপনাদের ক্ষমতা নেই বাকি পাতাগুলো দেখার? একটু পেছনের দিকের পাতাগুলোই যান না ওই সেম এফআইআর কপির,
ওই পাতাগুলোতে স্পষ্ট করে পূর্ণ নাম লেখা রয়েছে। আচ্ছা, পুলিশ এখানটায় নাকি তা লোকানোর কিছু নেই, তাই সে অধ্যক্ষ লিখেছে, বা টেকনিক্যাল কিছু কারণ আছে। কোন টেকনিক্যাল কারণে এই মনোজিৎ মিশ্র পুলিশকে জুতো মেরেছিল, কোন টেকনিক্যাল কারণে দেবাংশুর মতো লোকেরা আজকে মনোজিৎকে সাপোর্ট করছে, বা কোন টেকনিক্যাল কারণে দেবাংশু ভট্টাচার্য এই পুরো লাইভে একবার মনোজিৎ মিশ্রের নাম নেয়নি, জেপিডি এইরকম আধ্যক্ষ নিচ্ছে। মুখ পোড়ানোর জন্য দেবাংশু ভট্টাচার্য কিন্তু একজন পারফেক্ট মানুষ। এর মতো এতটা গাধা, নির্লজ্জ, বেহায়া আর পশ্চিমবঙ্গে দুটো নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে জিততে গেছিল, যখন সে হেরে গেল তখন আবার এসে দিদিমণির পায়ের তলায় পড়লো যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি অনেক চেষ্টা করেছি, লড়েছি। কিন্তু তোমাকে একটা জিনিস ভাবতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ আর কতদিন মিথ্যাচার সহ্য করবে? সিপিএমের অত্যাচার থেকে বেরিয়ে যখন তোমাদেরকে আনলো, তোমাদের যে খুনি, ডাকাতি এবং ধর্ষকেরা তোমাদের দয়ায় ওরা বেড়ে বেড়ে উঠলো। তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। আর সেই সমস্ত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এবং বিজেপির যে নেতারা বেশি চটর পটর করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কোনো ঘটনা যদি ঘটে, দলমত নির্বিশেষে রং না দেখে গ্রেফতার করা হয়। তো এখানটায় আমি একটা কথা বলতে চাই, দেবাংশু ভট্টাচার্য তিনি যে এত বড় বড় কথা বলছেন, তিনি আমাদের পশ্চিমবঙ্গের যে ঘটনাগুলো হয় বা এইসব যে ঘটনাগুলোর পেছনের যে মাথাগুলো, তাদের নাম না নিয়ে তারা বিজেপির কোথায় কোন রাজ্যে কি হয়েছে সেটা নিয়ে এখানে চালু করে দেন। কারণ বিজেপির দলের নেতারা কখনো বলে না যে উত্তরপ্রদেশে এনকাউন্টারের কত জঙ্গিকে ওড়ানো হচ্ছে। তোমাদের তৃণমূলের পোষা যত রকম বোম বানানো জঙ্গিরা আছে তাদেরকে তোমরা এনকাউন্টারে ওড়াও। আমাদের পশ্চিমবঙ্গে যত রকম যত মাফিয়া আছে, জমি মাফিয়া, তাদেরকে এনকাউন্টারে ওড়াও। পুলিশ দিয়ে তোমাদেরকে অ্যারেস্ট করিয়ে তোমাদের পেছনে বাড়ি মারতে মারতে জেলের ভেতরে ঢোকানো উচিত। তোমরা সৌরভ গাঙ্গুলির মতো একজন মানুষকে, যে বলেছিল আরজি করের মতো একটা ঘটনা এটা একটা নর্মাল ব্যাপার, এটা সব জায়গায় হয়, সেই সৌরভ গাঙ্গুলিকে তোমরা শালবনীতে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দিয়ে রেখেছো এবং সে সেখানটায় আইএস করবে, সে সেখানে নাকি কলকারখানা বানাবে। কোনো কারখানার একটা পর্যন্ত নাট ওখানে গিয়ে পৌঁছায়নি। সেই সৌরভ গাঙ্গুলিকে তোমরা সাপোর্ট করছো, মানে যিনি যার আছে তাকে দিচ্ছ, যার নেই তাকে কিছুই দিচ্ছ না, শুধুমাত্র 500 টাকা 1000 টাকা ভাতা দিচ্ছ। তোমাদের রাজনীতি সত্যি তোমাদের প্রণাম করো, জোরে প্রণাম। इसकी माँ का भोला चेहरा। আর আমাকে একটা কথা বলুন তো, এই ছেলেটা রাজনৈতিক পরিচয় তোলাচ্ছে, ন্যাচারালি উঠবে, কারণ এর আগে একটা রাজনৈতিক পরিচয় ছিল, সে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি করতো। কিন্তু করতো 2022-এ পর থেকে সে টিএমসিপির সাথে কোনো পদাধিকার বলে যুক্ত নয়। এদের মতো দুশ্চরিত্র, লম্পট, ছোট লোকের বাচ্চারা এরা বলছে যে টিএমসি করতো। যদি সে টিএমসি করতো তাহলে সে তারপরে যখন যুক্ত ছিল না, তো তোদের দলের বিধায়ক কাউন্সিলররা কেন তার কথায় উঠতে বসতো, বা তোদের দলের বিধায়ক কেন তাকে রেফার করেছিল ওই কলেজে অস্থায়ী পদে যোগ দেওয়ার জন্য? কেন তার ফেসবুক পেজে এখনো পর্যন্ত লেখা আছে যে তৃণমূলের যুব সম্পাদক সে একজন? তোদের এগুলোতে এত মিথ্যাচার, পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে তোরা ভুল বোঝাচ্ছিস বা পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে তোরা ঠকাচ্ছিস, এইরকমভাবে তোরা যে নীতিতে বিশ্বাসী, সেই নীতিতে পশ্চিমবঙ্গের মানুষ তোদেরকে আর চায় না। এখন যে মানুষটা পদাধিকার বলে এখন দলের সঙ্গে যুক্ত নয়, সে অতীতে তৃণমূল ছাত্র পরিষদ করতো বলে আজ আমি তৃণমূলকে টানবো? তাহলে আপনারা একটা যুক্তি দিন। আজ যদি শুভেন্দু কোনো পাপ করে, আজ যদি শুভেন্দু কোনো অন্যায় করে বিজেপিতে, তার দায়ী বিজেপি হবে না, তার দায়ী তৃণমূল হবে? আচ্ছা, তার মানে দীপক ঘোষ যে বইটা লিখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্র নিয়ে ওখানে প্রশ্ন তুলেছিল, তার মানে ওগুলো সত্যি প্রমাণ করতে দেবাংশু এই কথাটা বললো যে আগে সে তৃণমূল করতো। দীপক ঘোষও কিন্তু আগে তৃণমূল করতো, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখেছে সে সেভাবেই লিখেছে। তো এখানটা তাহলে তুমি বলছো যে দীপক ঘোষ যে বইটা লিখেছে সেটা কিন্তু তুমি সিলমোহর দিচ্ছ তোমার কথা অনুযায়ী বা তোমার যুক্তি অনুযায়ী, এইটা কিন্তু প্রমাণিত হচ্ছে ধীরে ধীরে। দেখো, তৃণমূলে থাকাকালীন দীপক ঘোষ যা যা দেখেছে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সে যেভাবে চিনেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মানুষ বা তার প্রকৃতিটা কী ধরনের, তার চরিত্রের ধরন কীরকম, সেগুলো নিয়ে তিনি একটা বই লিখেছেন। তো সেই বইটাতে অনেক কিছু লেখা আছে যেটা আমরা পড়েছি, সে বই নিয়েও অনেক ভিডিও আসবে। তো আমরা একটা কথা বলতে চাই, দেবাংশু কিন্তু এখানে মুখ্যমন্ত্রীকে অপমান করলো, ভাবতে পারছো? মাদারের বাচ্চা। আমরা জানি তৃণমূলের একজন বড়সড় মাপের নেতা হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য, তো তার দয়ায় সবাই খেয়ে পড়ে বসে আছে। কিন্তু তিনি যখন কোনো একটা জায়গায় যান তাকে অনেকেই ঘিরে ধরে যে দাদা একটা ছবি দিন। তো এখানটায় তৃণমূলের যেহেতু একজন বড় নেতা দেবাংশু বাবু, তো তার কাছে আমার একটাই প্রশ্ন আছে যে যে তৃণমূলের যুব কমিটি, এই কমিটির কাজ কি? এই কমিটির কাজ হচ্ছে কলেজ বন্ধ থাকাকালীন কোনো মেয়েকে ডেকে এনে বলা যে আমি তোমাকে জিজ্ঞেস করে দেবো, তারপর তার সাথে অভদ্র আচরণ করা। এই কলেজের এই যে বিভিন্ন রকম কলেজ, আজকে পশ্চিমবঙ্গে একটা কলেজ নয়, খালি কসবার ওই ল কলেজ নয়, পশ্চিমবঙ্গে আরও যত কলেজ আছে প্রত্যেকটা জায়গায় তৃণমূলের সব অবৈধ সন্তানরা, যাদের কোনো জন্মের ঠিক নেই, যাদের বাবা মার ঠিক নেই, সেই সব ছেলেপুলেরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে ছড়িয়ে আছে। তাদের কাজ কি? যারা হচ্ছে নির্বাচন করতে দেয় না, কলেজে কোনো রকম কোনো ইউনিয়ন নেই, সবসময় গায়ের জড়িতে সবসময় কলেজগুলোকে দাবদাবা বানিয়ে রাখা, মাস্টারদেরকে পড়াতে দেওয়া হয় না, এইরকম করে দেশের শিক্ষাটাকে ধ্বংস করছে এই তৃণমূলের অবৈধ সন্তানরা। তো এই সন্তানদের কাজ কি? জুলুমবাজি,
তোলাবাজি, মানুষের উপরে অত্যাচার, স্টুডেন্টদের রিগিং, স্টুডেন্টদের ঘরে ডেকে নিয়ে গিয়ে তাদের সাথে অশালীন আচরণ করা, এগুলোই তৃণমূলের রাজনীতি, এগুলোই তৃণমূলের চরিত্র। তোমারও চরিত্রের দোষ আছে, কারণ তুমিও আগে ইনস্টাগ্রামে রিলস বানাতে, কত ভালো করে রিলস বানাতে সেটাও আমরা দেখেছি। তাই তুমি কি অন্তত এরকম কথা বলো না, তোমার মুখে মানায় না। তুমি যদি সত্যি হতে তাহলে তুমি তার ফাঁসি দাবি করতে, এই লাইভে এসে প্রথমেই বলতে যে পুলিশ কেন তার নামের প্রথম অক্ষর ব্যবহার করেছে, কেন শেষ অক্ষরগুলো তার বাবা মা হয়তো দেয়নি। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। পশ্চিমবঙ্গে এই যে যুব তৃণমূল কংগ্রেস, এই যে একটা যে তাদের কোম্পানির একটা শেয়ার আছে, এই শেয়ারটার অর্ধেক মালিক হচ্ছে দেবাংশু আর অর্ধেক হচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। তো এই তৃণাঙ্কুর ভট্টাচার্য হচ্ছে এইরকম তাদের যত ক্যাডার আছে ওদেরকে পুষে রেখেছে এবং কলেজে বিভিন্ন স্থায়ী অস্থায়ী পদে ওদেরকে নিয়োগ করায় জোরপূর্বক বা বলপূর্বক। প্রত্যেকটা কলেজের বিভিন্ন রকমের শূন্যপদ তৈরি হয়, ওই শূন্যপদের জন্য কোনো দিন কোনো নোটিফিকেশান বেরোয় না, কোনো নিয়োগের কোনো ঠিক ঠিকানা নেই। সবসময় তৃণমূলের যারা ক্যাডার থাকে বা তৃণমূলের যারা প্রিয় লোকেরা থাকে তাদেরকেই শুধুমাত্র ওই চাকরিগুলো দেওয়া হয়। পশ্চিমবঙ্গে বাকি আর কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নেই, শুধুমাত্র তৃণমূলের এইসব অবৈধ সন্তানরা আছে যাদের জন্য কলেজের শূন্যপদগুলো তৈরি করা হয়। এরা এত ছোট লোক বা এরা এই যে একটা খারাপ ঘটনা ঘটার পরে এখনও পর্যন্ত এগুলো নিয়ে রাজনীতি করছে, তো এদের জন্য পশ্চিমবঙ্গে ফাঁসির মঞ্চটাই যথেষ্ট। এই সব যে শুনে তোমাদের অনেক কিছু মনে হতে পারে, কিন্তু ভাইপোর এতে কিছু যায় আসে না। ভাইপো এখন এখান থেকে অনেক দূরে আছে, যখন আবার 21শে জুলাই হবে তখন ভাইপোকে দেখা যাবে। নচিকেতা চক্রবর্তী, যিনি বিশাল একজন বিদ্রোহী মানুষ, তিনি বিশাল গান করেছিলেন সিপিএমের আমলে, তিনি বহু বিরোধিতা করেছিলেন। এখন যত খারাপ কাজ ঘটছে বা যত ভুলভাল যত সব লজ্জাজনক ঘটনা ঘটছে সেগুলো নিয়ে তার মুখ থেকে টুং শব্দটা বেরোয়নি। যখন পশ্চিমবঙ্গের বাদবাকি যত শিল্পীরা আছেন সবাই রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন, তখন নচিকেতা চক্রবর্তী তিনি মালমূল টেনে ঘরে শুয়ে আছেন। মালটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। দেশে স্কুল কলেজ এবং শিক্ষার হার কমলেও তৃণমূলের আমলে মদের দোকানগুলো কিন্তু দমেই বেড়েছে। স্কুলের থেকে এখন মদের কাউন্টারের সংখ্যা বেশি। তো এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।